গল্প আত্মচিৎকার ফাতেমা আক্তার মাইশা। গল্পের প্রথম থেকে শেষ অংশ। আব্বা, আমি আর পড়তে যাব না। মাত্রই রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল ফিরোজ সাহেব। মেয়ের কথা শুনে কপাল কুঁচকে এলো তার। মেয়ে কি তার পাগল হয়ে গেল নাকি? রাত বিরাতে এসে কি সব বলছে। হাতে থাকা বইটা সাইড টেবিলে রেখে মেয়েকে কাছে ডাকলেন। অজানা কারণে নীরু তার বাবাকে ভীষণ ভয় পায়। এলাকার সকলে জানে ফিরোজ সাহেব কেমন রগচটা স্বভাবের। একটু ভালো মতন হেসে কথা পর্যন্ত বলে না। ফিরোজ সাহেবের রগচটা স্বভাব ও গম্ভীর মুখাবয়ব যেন এক প্রকার নীরুর ভয়ের কারণ। যদিও তাকে কোনোদিন তোপের মুখে পড়তে হয়নি, তবুও নীরু ভয় পায়। ভয়ের কারণে বাবাকে এক প্রকার এড়িয়ে চলে। বাবার ডাকে ধীর পায়ে এগিয়ে গেল বাবার কাছে। কেন পড়তে ভালো লাগে না বুঝি? সহজ গলায় জানতে চাইল ফিরোজ সাহেব। ভালো লাগে, আব্বা, কিন্তু আমি পড়তে চাই না। ভয় মাথা নিচু করে আমতা আমতা করে বলল নীরু। না জানি তার কথায় বাবা রেগে না যায়। অবশ্য রেগে যাওয়ার মতো কথায় বলেছে সে। মেয়ের কথা শুনে ভালো লাগলো না ফিরোজ সাহেবের। মেয়ে তার ছোট থেকেই পড়ালেখায় বড্ড ফাঁকিবাজ। পড়ার কথা বলা হলে এই মেয়েকে আর পাওয়া যায় না। নানান তাল বাহানা করে বেড়ায় এই পড়া থেকে বাঁচতে। সব বিষয়ে ছাড় দিলেও এই বিষয়ে তিনি ছাড় দিতে নারাজ। মেয়েটা হয়েছে একেবারে মায়ের মতো। তার কিছুই যেন পায়নি, অথচ মায়ের সব পেয়ে বসে আছে। এমনকি গায়ের রংটাও মায়ের মতো চাপা। উজ্জ্বল শ্যামবর্ণের এই কন্যা প্রথম দেখায় যে কারো নজর কাড়তে সক্ষম। সপ্তম শ্রেণীর পাঠ চুকিয়ে অষ্টম শ্রেণীতে উঠেছে। কিন্তু বয়সের তুলনায় শারীরিক গঠন বেড়ে একদম পরিণত নারী। যে কোনো পুরুষের আকাঙ্ক্ষার নারী এ রমণী। নাতনির এমন বাড়ন্ত গড়ন দেখে ফিরোজা সারাদিন ঘ্যান ঘ্যান করে যাতে মেয়ে বিয়ে দিয়ে দেয়। পাড়ার কোনো খবর অজানা নয় বৃদ্ধ মহিলার। দুদিন পরপর খবর আসে এর মেয়ে ওর মেয়ে অমুক তমুক এর সাথে পালিয়েছে। বাপ মার মুখ পুরাইয়া মাইয়াগুলান ওসব নেশাখোরের সাথে পালাইয়া কি যে পায় বুঝে উঠতে পারেন না তিনি। দিন কালের ঠিক নেই, কখন কোন অঘটন ঘটে বলা তো যায় না। তাই নাতনিটাকে সময়মতো বিয়ে দিয়ে পরিবারের মান রাখতে চান তিনি। অনেক ভালো ভালো পরিবার থেকে প্রস্তাব এলেও ফিরোজ সাহেব নিজ দায়িত্বে তা ফিরিয়ে দেয়। মেয়ে তার অনেক ছোট। তার কি কোনো কিছুর অভাব আছে যে এত অল্প বয়সে মেয়ে বিয়ে দিয়ে দিবে? দরকার পড়লে সারা জীবন মেয়েকে নিজের কাছে রেখে দিবেন। মায়ের এমন ঘ্যান ঘ্যানানিতে তিনি অতিষ্ঠ। এমন ঘ্যান ঘ্যান করে নাজনীনের সাথে তার বিয়ে দিয়েছিল। তবে মেয়েকে এত অল্প বয়সে বিয়ে দিবেন না। মানসম্মান গেলে যাক। তিনি তার মেয়েকে চিনেন। লাখে এক তার মেয়ে। বাবার বদনাম হবে এমন কাজ কোনোদিন করবে না। আর করলেও তখনকারটা তখন দেখা যাবে। তবে একটাই সমস্যা, মেয়ে তার গায়ে গতরে বড় হলে কি হবে মাথায় কিছু নেই। পুরো হাবাগোবা। এই কারণে তার চিন্তার শেষ নেই। নিজের স্ত্রীকে কত করে বলে মেয়েটাকে একটু ভালো মন্দ বুঝাও। কিন্তু ওই মহিলা কোনো কথা কানে নিলে তো নেবেন কেন? মেয়ে একেবারে তার মতো হয়েছে যে। ফিরোজা ছেলের এত আদিক্ষেতা দেখে রীতিমতো ফুঁসে ওঠে। মেয়ে কি খালি তার ঘরেই আছে? আর কারো ঘরে বুঝি মেয়ে নেই? এত আহ্লাদের কি আছে? মেয়ে বলে ছোট। 14 বছরের হাতে পায়ে বেড়ে উঠা মেয়েটা ছোট হয় কি করে? তাদের কি আর বিয়ে হয়নি? তার তো 10 বছর বয়সেই বিয়ে হয়েছিল। কই তার বাপ তো তাকে ছোট বলে বসিয়ে রাখেনি। বরং তার কান্না দেখেও মন গলেনি, ধরে বেঁধে বিয়ে দিয়েছিল। 14 বছর বয়সে তো তিনি 2 বাচ্চার মা হয়ে গিয়েছিলেন। তাহলে নীরু ছোট কোথায়? ফিরোজ সাহেব আর যাই করুক না কেন মেয়ের সাথে কখনো রাগ দেখায় না। বরং যতটা ঠান্ডা গলায় সম্ভব মেয়ের সাথে কথা বলে। আজও তার ব্যতিক্রম হলো না। মোলায়েম কণ্ঠে বলল, আমি এখন ঘুমাবো, আম্মা। আপনি আসুন। এ বিষয়ে পরে আপনার সাথে আমার কথা হবে কেমন? বাবার কথায় নীরবে সাই জানায় নীরু। চুপচাপ প্রস্থান করে বাবার ঘর থেকে। মেয়ের এমন নমনীয়তা দেখে ফিরোজ সাহেব ভিতরে ভিতরে প্রসন্ন হাসেন। এমন মেয়ে যে বিপথে যাবে না তা তিনি জানেন। মা যে কেন মেয়েটাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে কে জানে। নীরু চুপচাপ ঘরে এসে পড়ার টেবিলে বসে বন্ধ বইয়ে মাথা ঠেকিয়ে ভাবতে লাগলো বিগত কয়েক দিনের ঘটনাগুলো। নীরু আর সাথী দুজন প্রাণের বান্ধবী। ছোট থেকে একসাথে বেড়ে ওঠা। পাড়ায় একমাত্র সাথীর সাথে নীরুর সখ্যতা।
দুজন একসাথে স্কুলে আসা যাওয়া করে। নীরুদের আর্থিক অবস্থা ভালো হলেও সাথীদের অবস্থা বেশ শোচনীয়। নুন আনতে পান্তা ফুরায় অনেকটা এমনি। সাথীর বাবা একজন রিকশা চালক। দিনের পুরোটা সময় রিকশা চালিয়ে সামান্য যা রোজগার করে তা দিয়ে তারা দুমুঠো ভাত খেতে পারে। নীরুদের এলাকায় কোনো হাই স্কুল নেই। পুরো আধ ঘন্টার পথ হেঁটে স্কুলে যেতে হয়। বান্ধবী তার আধ ঘন্টার পথ একা হেঁটে যাবে। আর সে আরাম আয়েশে গাড়ি চড়ে যাবে তা কি করে হয়? তাই তো বাবা রোজ যাতায়াতের টাকা দেওয়া সত্ত্বেও নীরু প্রাণপ্রিয় বান্ধবীর জন্য আধ ঘন্টার পথ হেঁটে আসা যাওয়া করে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুজনে সারা দুনিয়ার যত আজগুবি কথা আছে তা বলে আর হেসে কুটি কুটি হয়ে যায়। অথচ হাসার মতো কোনো কথাই হয় না দুজনের মাঝে। বিকেল 4টায় স্কুল শেষ হওয়ার পর প্রাইভেট পড়ে আসতে আসতে মাগরিবের আজান দিয়ে দেয়। তখন হাসি তামাশা বাদ দিয়ে দুজন দ্রুত পা চালিয়ে বাড়ির পথে হাঁটা ধরবে। তাদের এদিকটা কিছুটা জনমানবহীন। সন্ধ্যা হলে তেমন মানুষের দেখা পাওয়া যায় না। ইদানিং ওরা খেয়াল করছে বেশ কয়েকজন ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। শুধু দাঁড়িয়ে থাকে বললে ভুল হবে। ওদের দেখলেই কেমন দাঁত বের করে হাসে। হলুদ দাঁত পার্টি বের করে নানা অপ্রাসঙ্গিক ইশারা, ইঙ্গিত করে। এদের মধ্যে একজনকে চিনলেও বাকিদের চিনে না ওরা। প্রথম প্রথম নীরু, সাথী এসবে কান না দিলেও পরে ওদের দেখলে যতটা সম্ভব নিজেদের গুটিয়ে রাখত। কেমন যেন বিচ্ছিরি চাহনি দিয়ে তাদের দিকে তাকায়। আরে ফুলটুসিরা, কি ব্যাপার আমাদের থেকে এমন পালিয়ে পালিয়ে বেরাও কেন? তোমাদের এমন রসালো শরীর দেখলে না কেমন যেন ছুতে ইচ্ছে করে। ছুতে তো পারবো না। তাই চোখের দেখা দেখার জন্য দাঁড়িয়ে থাকি। তবে তোমাদের চোখে এমন ভয় দেখলে কি ভালো লাগে, বলো? একদিন চলো আমাদের সাথে। দেখবে কেমন আদর করি। একটুও কষ্ট দেব না দেখো। কথা শেষ করার আগেই নীরু ঠাটিয়ে চড় মারল। কি সব নোংরা কথাবার্তা! এমন কথা ও কোনোদিন শুনেনিট। সকলে ওকে হাবাগোবা বললে কি হবে? ও মোটেও হাবাগোবা না। ও তো আর ছোট নেই, যথেষ্ট বুঝে। এসব কুলাঙ্গারদের কিভাবে শিক্ষা দিতে হয় সেটা ও ভালো করেই জানে। আজ তো থাপ্পড় দিয়েছি, পরের বার এমন কিছু বললে জুতা পেটা করব দেখে নিস। নীরু এমন কাজ করবে কেউ কল্পনাও করেনি। ওরা তেড়ে আসতে নিলেই সাথী নীরুকে আড়াল করে নেয়। ওর হাত চেপে ধরে দ্রুত সামনে পা বাড়ায়। পিছনে না ফিরলেও স্পষ্ট কানে এলো হাসিবের ক্রোধিত কণ্ঠ। সুন্দরী, থাপ্পড় মেরে ভুল করলে এর জন্য তোমায় ভুগতে হবে। ওদের কথা কানে আসতে সাথী ভীত স্বরে বলল, এমনটা কেন করলি? শুনলি তো কি বলল? যদি কিছু করে। সাহসী নীরু তখন দাপটের সাথে চড় মারলেও এখন যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আসলেই তো থাপ্পড় কেন মারতে গেল? একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে কি? নীরুর ভয় দেখে সাথী বুঝল মেয়েটা আসলেই হাবাগোবা। ঘটে কোনো বুদ্ধি নেই। নয়তো বোকার মতো কেউ থাপ্পড় মারে। আবার দেখো এখন কেমন ভয় পাচ্ছে। সাথী নিজের ভয় দূরে সরিয়ে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, চিন্তা করিস না, কিছু হবে না। আজকে গিয়ে চাচাকে বলবি রাস্তায় দাঁড়িয়ে হাসিব ভাই যে আমাদের বিরক্ত করে। দেখবি চাচা ঠিক ব্যাপারটা সামলে নিবে। অনেকটা সাহস নিয়ে নীরু বাবাকে ওদের কথা বলতে গেল। কিন্তু কি বলতে কি বলে এসেছে। আরে সুন্দরী যে, তা এতদিন কোথায় ছিলে? অনেক দিন অপেক্ষা করালে আমাদের। আজ একা যে, লগেরটা কই? ভেবেছিলাম আমরা 4 জনে দুজন দুজন করে দুটোকে ভাগ করে নিব। কিন্তু আজ যে তুমি একাই এলে। যাক, একটাকে পেয়েছি এই বা কম কিসে। এই একটাকে দিয়েই পুষিয়ে নেব। কিরে, ঠিক বলেছি না? বলেই পিছনে থাকা ছেলেগুলোর দিকে তাকালো। হো ভাই, ঠিক কয়েছেন। পাখি যখন নিজে ধরা দিচ্ছে তখন আর দেরি কিসের? হঠাৎ ওদের দেখে নীরুর পিলে চমকে ওঠে। ওরা এখানে কি করছে? দুদিন ধরে স্কুলে যাওয়ার পথে ওদের দেখেনি দেখে ভেবেছিল তার থাপ্পড়ে হয়তো কাজ হয়েছে। কিন্তু বিপদ যে তার সন্নিকটে কে জানত। ওদেরকে নিজের দিকে আসতে দেখে পায়ের জুতা ওদের দিকে ছুঁড়ে মেরে উল্টো দৌড় লাগালো। তবে বেশি দূর যেতে পারল না। তার আগেই ইটের কোনায় পা লেগে মুখ থুবড়ে পড়ল মাটিতে। নিজের করুণ পরিণতির কথা কল্পনা করে নীরুর চোখ ছাপিয়ে পানি গড়িয়ে পড়ে। ওকে কাঁদতে থেকে হাসিব দাঁত কেলিয়ে হাসল। যেন বেশ মজা পেয়েছে। কি মামুনি, কান্না করছো কেন? এখনো তো কিছুই করলাম না। তার আগেই কেঁদে ভাসালে হবে?
হাসিব হাঁটু গেড়ে নীরুর পায়ের কাছে বসে। তা দেখে নীরু পা গুটিয়ে নিতেই হাসিব উচ্চস্বরে হেসে উঠল। মেয়েটা ওকে ভয় পাচ্ছে। আহা, কি শান্তিটাই না লাগছে। ওইদিন ওকে তেজ দেখিয়ে থাপ্পড় মেরেছিল না, আজ দেখবে এই মেয়ের কত তেজ। কি হলো, পা কেন সরালে? দেখি পা দেখাও, কতখানি ব্যথা পেলে দেখতে হবে তো। নীরু ভয়ে এবার শব্দ করে কাঁদতে লাগে। ওর কান্নায় হাসিবের শান্ত মেজাজ বিগড়ে গেল মুহূর্তে। এই মাইয়া চুপ, কানবি না একদম। নীরু তাও কান্না থামায় না। বাবার কথা মনে পড়ছে। বাড়িতে মা নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। ধরা গলায় বলল, আব্বা, কাছে যাব। আগে আদর করেনি, তারপর বাবার কাছে দিয়ে আসবো, কেমন? নীরু হাসিবের পা আঁকড়ে ধরে আকুতি মিনতি করে বলল, আমাকে বাড়ি যেতে দিন। তা বললে কি করে হয় খুকি? তোমাকে যেতে দেওয়ার জন্য তো এত কিছু করিনি। আগে নিজেদের মনের খায়েশ মিটিয়ে নি, তারপর যেতে দিব। তার আগে কান্না থামাও। এসব একদম ভালো লাগে না আমার। আর আদর করার সময় টু শব্দটিও করবে না, ঠিক আছে? আসন্ন বিপদের কথা আন্দাজ করে নীরুর অন্তরাত্মা কেঁপে ওঠে। চোখের পানিতে ভিজে যাচ্ছে তার শ্যামলা মুখশ্রী। কান্নারত অবস্থায় কোনোরকম তুতলিয়ে বলল, আল্লাহর দোহাই লাগে আমাকে ছেড়ে দিন। এমন করবেন না আমার সাথে। নীরুর এমন কান্নায় হাসিব বিরক্ত হয়ে একটানে নীরুর গলায় প্যাঁচানো স্কার্ফটা খুলে সাগরকে বলল, শালির মুখটা ভালো করে বেঁধে দে তো, কোনো শব্দ যেন বের না হয়। মাথা খারাপ করে দিচ্ছে মাতারি। সেদিন তো খুব সাহস দেখিয়ে আমায় চর মেরেছিল, এখন দেখ সব হাওয়া ফুস। বলেই কিটকিটিয়ে হেসে উঠল। সাগর নীরুর মুখটা ভালো করে বেঁধে দিতে হাসিব ওকে টেনে হিচড়ে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। নীরু আপ্রাণ চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারে না। খানিক বাদে আকাশ কাঁপিয়ে ভেসে এলো কারো গগন বিদারী চিৎকার। চিৎকারে গাছে থাকা পাখি ভয়ে ডানা ঝাপটে উড়াল দেয়। হাসিবকে গায়ে শার্ট জড়িয়ে বের হয়ে আসতে দেখে ওরা দাঁত বের করে হাসল। রনি মাথা চুলকে বলল, ভাই যাব? যা, তবে দেখিস সাবধানে, মেয়েটার যাতে কিছু না হয়। জানিস তো শালির বাপকে, জানতে পারলে কিন্তু খবর খারাপ করে ছাড়বে। রনি হাসতে হাসতে চলে গেল। নীরুর নীরবে ফেলা চোখের পানি, আর্তনাদ, আত্মচিৎকার কারো মন গলাতে পারল না। বরং পরপর 4টা জানোয়ার রাতের আধারে ছিঁড়ে খুবলে খেল ওর শরীর। ফিরোজ সাহেব মাগরিবের নামাজ পড়ে উঠানে আসতেই কান্নার শব্দ শুনতে পেলেন। আওয়াজ শুনে বুঝতে বাকি রইল না তার স্ত্রী যে কাঁদছে। এত বছরের সংসারে স্ত্রীর আগাগোড়া পুরোটা রপ্ত করা শেষ ওনার। তবে অসময়ে কেন কাঁদছে বুঝে উঠতে পারলেন না। মকবুল, ঠান্ডা পানি নিয়ে আয় তো। মকবুলকে হাঁক ছেড়ে সোজা নাজনীনের কাছে গেলেন। স্বামীর কণ্ঠ শুনে নাজনীন এক প্রকার দৌড়ে তাকে ঝাপটে ধরে। ফিরোজ সাহেব হতবাক। বিস্ময় চারদিকে তাকিয়ে দেখলেন মোটামুটি অনেক মানুষ রয়েছে। এলাকার সর্দার হওয়ায় এমন অনেক মানুষের আসা যাওয়া লেগেই থাকে তার বাড়িতে। নাজনীন কখনো বাড়ির চৌকাঠ পেরিয়ে এত মানুষের সামনে আসে না। তবে ওদের সামনে আজ এভাবে জড়িয়ে কেন ধরেছে? নীরুর আব্বা, আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, আপনি ওকে এনে দিন। নাজনীনের কথায় ফিরোজ সাহেব যেন বড়সড় ধাক্কা খেলেন। প্রতিদিন নামাজ আদায় করে এসে মেয়েকে তো বাড়িতেই দেখেন, পাওয়া যাচ্ছে না মানে কি? নাজনীন, মকবুল কই? ও নীরুকে নিয়ে আসতে যায়নি? মকবুল ভাই নীরুকে নিয়ে আসতে গিয়েছিল, কিন্তু ফিরে এলো একা। মোড়ের ধারে নাকি নীরুকে পায়নি। আমার নীরুকে এনে দাও। মেয়েটা আমার এত কিছু বুঝে না। ওনার কান্না দেখে ফিরোজ সাহেব কি বলবেন বুঝে উঠতে পারলেন না। দেখ গিয়ে কোন নাগর লইয়া পলাইছে। আমি কত করে কইলাম মাইয়াটারে বিয়া দিয়া দে, শুনলি না আমার কথা? এখন গেল তো। এহেন কথা শুনে নাজনীন হতভম্ব হয়ে শাশুড়ির দিকে তাকায়। ওনার কি তার মেয়ের জন্য একটুও চিন্তা হচ্ছে না? এসব কি উল্টা পাল্টা কথা বলছে? ফিরোজ সাহেবের ছোট ভাই জহুরুল মায়ের কথায় বিরক্ত হয়ে বলল, আম্মা থামবে তুমি? কখন কি বলতে হয় তাও জানো না? হ্যাঁ, হ্যাঁ, এখন তো আমি সত্যি কথা কইলেও দোষ। এবার ফিরোজ সাহেব চুপ করে রইলেন না। তীব্র মেজাজ দেখিয়ে বলল, আমার মেয়ের নামে আর একটাও বাজে কথা বলবেন না, আম্মা। ছেলের এমন রাগ দেখে ফিরোজা মুখে কুলু পেটে বসে। মকবুল কোথায়? সাথীদের বাড়িতে। ও হ্যাঁ, সাথীর কথা তো বলেই গিয়েছিলাম।
দেখো গিয়ে, মেয়ে আমার সাথীদের বাড়িতে আছে হয়তো। তুমি শুধু শুধু চিন্তা করছো, নীরুর মা। শুধু শুধু চিন্তা করছো বলে ভিতরে ভিতরে নিজেই অস্থির হয়ে পড়ল। অসময়ে তো সাথীদের বাড়িতে যাওয়ার কথা না। আর গেলেও তো বলে যেত। মকবুল এলো মিনিট 10 পরে। তাকে আসতে দেখে নাজনীন দৌড় লাগায়। আরে আস্তে দৌড়াও, পড়ে যাবে তো। বলতে বলতে ফিরোজ সাহেবও স্ত্রীর পিছনে ছুটলেন। মকবুল ভাই, আমার নীরু কোথায়? ও সাথীর সাথে আছে তো? কি হলো, চুপ করে আছো কেন? আসলে ভাবি, সাথীর আব্বার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় ওর মা ওকে নিয়ে সদরে গিয়েছিল। পথে নীরু মাকে নামিয়ে দিয়ে গিয়েছে। কতক্ষণ আগে আমার মেয়েকে নামিয়ে দিয়ে গিয়েছিল? ভাই, আনুমানিক বেলা 5টার সময়। এখন 7টা বাজে। মকবুল, আল্লাহ, আমার মেয়েটা গেল কই? বলে ভদ্রলোক বাড়ি থেকে বেরিয়ে গেলেন মেয়েকে খোঁজার উদ্দেশ্যে। ওনার সাথে জহুরুল আর মকবুলও গেল। পরের দিন সন্ধ্যায় জঙ্গলের ভিতর থেকে নীরুর বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়। নাজনীন মেয়ের লাশ দেখে সাথে সাথেই জ্ঞান হারিয়েছে। শক্তপোক্ত, রগচটা ফিরোজ সাহেবও মেয়ের এহেন দশা দেখে কান্নায় ভেঙে পড়ে। কি বিভৎস লাগছে তার মেয়েটাকে। শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, ঠোঁটের কোনায় জমাট বাঁধা রক্ত শুকিয়ে গিয়েছে। কামড়ের দাগগুলো কালো বর্ণ ধারণ করেছে। শ্যামবর্ণ গা দেখে হয়তো দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ফিরোজ সাহেব 2 হাতে মেয়েকে নিজের বুকে চেপে ধরলেন। তার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। ভীতু মেয়েটা যদি বাবার এমন কান্না দেখতে পেত, তাহলে হয়তো বুঝতো বাবা তাকে ঠিক কতটা ভালোবাসে। ময়না তদন্তে জানা গেল সারা রাত বার কয়েক ধর্ষণ করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে এমন নির্মম মৃত্যু। বান্ধবীর এমন দশা দেখে সাথীর বুঝতে বাকি রইল না এসব কাদের কাজ হতে পারে। ফিরোজ সাহেবকে সব জানাতে নিজে গিয়ে হাসিব, রনি, সাগর, মিলনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন। তবে মামলা করলে কি হবে, পুলিশ খোঁজ নিয়ে জানিয়েছে আসামিরা পলাতক। তবে ওদের ধরার সর্বোচ্চ চেষ্টা করবে। ফিরোজ সাহেব যেন বুঝল মেয়ে তার এ কথা বলার জন্যই এসেছিল সে রাতে। তবে বলতে পারেনি। আর সেও মেয়ের না বলা কথা বুঝার চেষ্টা করল না। তিনি তখন সবটা সময় নিয়ে শুনলে আজ সহি সালামত মেয়ে তার কাছে থাকত। নিজেকে অপরাধী মনে হচ্ছে। তার দোষে মেয়েটা আজ তাদের কাছে নেই। রাতে ঘুমাতে গেলে মেয়ের আত্মচিৎকার কানে আসে। বারবার মনে হয় তার মেয়ে তাকে ডাকছে। তাকে বলছে, বাঁচাতে। সমাপ্ত।